বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মেডিসিন বিশেষজ্ঞদের, বিশেষ করে এটি একটি মহাসম্মেলন। প্রতি বছর বাংলাদেশের সব প্রান্ত থেকে মেডিসিন বিশেষজ্ঞরা এখানে আসেন। ইন্টারন্যাশনাল অনেকগুলো স্পিকারও আসেন। তারা নতুন নতুন নলেজ নিয়ে যান এবং এটি রোগীদের কল্যাণে ব্যয় করেন। আমাদের এই অনুষ্ঠানটি বা এই কনফারেন্সটি আয়োজন করছে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন। আমরা আজকের বিষয় দিয়েছি বিএসএমকন 2025 সমন্বিত চিকিৎসা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার এম এ ফয়েজ, প্রফেসর অফ মেডিসিন, সাবেক মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, আমি একেবারে শুরুতেই জানতে চাই যে এটি 24তম আসর, একেবারে শুরু থেকেই সবগুলো আয়োজনের সঙ্গে আপনি আছেন। মানে এই কনফারেন্সের একেবারে শুরু থেকে আজ পর্যন্ত মানে কতটা পরিবর্তন হয়েছে বা কি কি পরিবর্তন আপনার চোখে পড়েছে? ধন্যবাদ। এটা তো আসলে একটা বৈজ্ঞানিক সম্মেলন, যেখানে মেডিসিনের যে বিশেষায়িত সোসাইটি, বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন, অন্য কথা এটাকে ইন্টারনাল মেডিসিনই বলা হয়। তো মেডিসিনের যে যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন বিভিন্ন স্থানে, বাংলাদেশের বাইরের থেকেও অনেকে আসেন। বাইরের থেকে বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসক অন্য দেশে আছেন, কিংবা অন্য দেশের এরকম সমমনা সোসাইটির সদস্যরা এখানে আসেন। বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য প্রদান করেন। বিভিন্ন রোগ নির্ণয় করার বিষয়, চিকিৎসার বিষয় এবং প্রতিরোধের বিষয়, এছাড়া মেডিকেল শিক্ষা, মেডিকেল এডুকেশনের যে বিভিন্ন দিক, প্রায়োগিক দিক এবং অনেক সময় রোগীভিত্তিক আলোচনার কেস ডিসকাশন। তো এখানে আসলে শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন তা না, বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও এখানে যারা ভবিষ্যতের বিশেষজ্ঞ চিকিৎসক, যেমন যারা এখন প্রশিক্ষণরত চিকিৎসক আছেন, ওনারা এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। বিশেষ করে সম্মেলনের আগের দিন তাদের জন্য দক্ষতা উন্নয়নের জন্য কতগুলো দক্ষতা নির্ভর কর্মশালার আয়োজন করা হয়, যেখানে ছোট ছোট গ্রুপে বিভিন্ন ধরনের দক্ষতার উপরে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়। তো এই ধরনের একসাথে অনেক বিশেষজ্ঞ চিকিৎসককে পাওয়া এবং তাদের যে স্ব অবস্থান থেকে যে দক্ষতা ওনারা বিভিন্ন ভবিষ্যতের পেশাজীবী কিংবা নতুন যারা দক্ষ চিকিৎসক, নতুন যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, তাদের দক্ষতা উন্নয়নের জন্য এইসব ওয়ার্কশপগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু স্যার, আমি একটু জানতে চাই যে এখান থেকে যে নলেজগুলো আসলে নিয়ে যান চিকিৎসকরা, আমরা কোভিডের সময় যেমন দেখেছি যে অনেকগুলো এডিশন তৈরি হচ্ছে গাইডলাইন কোভিডের রোগীদের ক্ষেত্রে, কিন্তু এটি সমানভাবে সারা দেশের চিকিৎসকরা ফলো করছে কি করছে না, এই বিষয়টি কি আপনারা কখনো সামনে আনেন কিনা বা খেয়াল করেন কিনা, বা এটি আসলে এটিও অনেক গুরুত্বপূর্ণ কিনা? এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া কেন? আমাদের দেশে মনে করেন বাংলাদেশে সে এখন 64 ডিস্ট্রিক্ট, এখন সরকারি মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজ মিলে 110টা মেডিকেল কলেজ, বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আছে, স্নাতকোত্তর প্রতিষ্ঠান আছে প্রায় 17টার অধিক। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানেই বিশেষজ্ঞ চিকিৎসকরা কম বেশি সব জায়গায় আছেন। তো ওনারা তো আসলে বিশেষজ্ঞ তৈরির পদ্ধতিটা জানা প্রয়োজন। বিশেষজ্ঞ তৈরির পদ্ধতিটা হচ্ছে এটা দীর্ঘ প্রক্রিয়া। আমরা ইউনিভার্সিটি নির্ভর ডিগ্রি, যেমন মেডিসিনের জন্য এমডি এমবিবিএসের পরে, তেমনি যে আমাদের ফেলোশিপ যেটা আছে ওটাকে এফসিপিএস। তো এই দুইটা স্নাতকোত্তর ডিগ্রির মধ্যে ওনারা দুই গ্রুপেই, এটা কিন্তু দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে 2 বছরের একটা মৌলিক প্রশিক্ষণ মেডিসিনের, ইন্টারনাল মেডিসিনের। এরপরে আর 3 বছর হচ্ছে বিশেষজ্ঞ যে সাবজেক্টে, যে বিষয়ে উনি ডিগ্রি নিচ্ছেন ওই বিষয়ের উপরে, অর্থাৎ 5 বছরের এটা পূর্ণকালীন রেসিডেন্সি প্রোগ্রাম, ট্রেনিং নির্ভর দক্ষতা উন্নয়নের জন্য ওইভাবে
কারিকুলামটা প্রণীত এবং এটি বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান, অনেক হাসপাতাল, মেডিকেল কলেজ কিংবা স্নাতকোত্তর প্রতিষ্ঠান কিংবা জেলা হাসপাতাল, ওগুলিতে তাদের প্রশিক্ষণটা কোন জায়গায় কতদিন এটা অ্যাকসেপ্ট করা হয় ওই হিসেবে 5 বছরের প্রশিক্ষণ দেয়। 5 বছর প্রশিক্ষণের পরে 2 বছরে একবার পরীক্ষা হয়, 3 বছরে আরেকবার পরীক্ষা হয়, প্রতি 6 মাস পর পর তাদের পরীক্ষা হয়, তাদের দক্ষতা যাচাই করা হয় এবং তাদের সুপারভাইজার আছে, সুপারভাইজাররা তাদেরকে দেখভাল করে। কাজে একজন চিকিৎসক যখন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তাহলে তার কতগুলি মৌলিক দক্ষতা যদি অর্জন না হয় তাহলে তার পক্ষে এই ডিগ্রি অর্জন করা সম্ভব না। এখন বিজ্ঞানের উন্নতি এত বেশি দ্রুত হচ্ছে, কারো পক্ষে সব বিষয়ে একেবারে সার্বক্ষণিক হালনাগাদ থাকা এটা সম্ভব না। যদিও বা আমাদের কাছে বিভিন্ন ধরনের মিডিয়া আছে, গুগল আছে, নেট আছে, আমাদের নেটওয়ার্কিং আছে, জার্নাল আছে, বিভিন্ন কন্টিনিউড প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে। তো তা সত্ত্বেও দেশের মধ্যে কিন্তু বাইরে আমাদের যে স্ব বিশেষায়িত কর্মকাণ্ডের মধ্যে কি হচ্ছে এটা একটা হালনাগাদ করার একটা অপরচুনিটি। এবং এই মনে করেন এই অপরচুনিটিগুলো তো আমাদের দেশে সবসময় যে প্রয়োগ করা যায় বা প্রয়োগ করতে হবে এমন কোনো কথা নেই। আমাদের মতো এরকম দেশে আপনার যে চিকিৎসা ব্যবস্থা, যে পদ্ধতি চালু আছে, ওই চিকিৎসা পদ্ধতির মধ্যেও যে ওনারা সেবা দিচ্ছেন এবং শুধু এই আরেকটা বিষয় হচ্ছে এই বিশেষজ্ঞ চিকিৎসকরা শুধু নিজেরা সেবা দিচ্ছেন না, ওনারা প্রশিক্ষণ দিচ্ছেন। ওনাদের স্থানে জুনিয়র চিকিৎসক আছে, ওনাদের বিভিন্ন ফেজের স্টুডেন্টরা আছে, ডাক্তাররা আছে, তো ওনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। তো আমি মনে করি যে এটা এই ধারাবাহিক প্রক্রিয়াটা খুবই প্রয়োজন এবং এটা আপনি যেভাবে বলছেন যে এটা কীভাবে আপনি মাপকাঠি করতে পারছেন কিনা, ওইভাবে সরাসরি মাপকাঠি করার মতো কিছু এরকম আমাদের দেশে এই সিস্টেম নেই। কারণ অন্য দেশ আছে, ওখানে বাধ্যবাধকতা আছে, আপনাকে প্রতি বছর এতটা এই ধরনের ওয়ার্কশপ অংশগ্রহণ করতে হবে কিংবা এরকম এতগুলো লেকচার আপনাদের করতে হবে এবং ওনারা ওখানে কি অ্যাটেন্ড করছেন। আমাদের দেশে তো এরকম সিস্টেম হয়নি। অধ্যাপক সাইদুর রহমান একটি বিষয়ের নতুন করে বলেছেন আর কি কয়েকদিন আগে যে এমবিবিএস পাশ করলেই অটো তিনি নিবন্ধন পাবেন না, তাকে নিবন্ধন পরীক্ষা দিতে হবে এবং হচ্ছে পাশাপাশি যারা নিবন্ধন আগে পেয়েছেন, বিএমডিসি রেজিস্ট্রেশন যারা পেয়েছেন, তাদেরকে রিনিউয়ের জন্য পরীক্ষা দিতে হবে। এটিকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে বাংলাদেশ তো মনে করেন 170 মিলিয়ন 17-18 কোটি মানুষের দেশ। তো এইখানে তো এক সময়ে আমাদের যে মেডিকেল কাউন্সিল যেটা ছিল, ওখানে তো আমাদের সীমিত সংখ্যক চিকিৎসক ছিলেন। ওখানে হয়তো 1000, 5,000, 10,000 চিকিৎসক ছিলেন। ক্রমে এখন তো 1.25 লাখ চিকিৎসক তৈরি করছে। 1.25 লাখ চিকিৎসক হচ্ছে এমবিবিএস, তারপরে এর মধ্যে হয়তো আরও 20-25 হাজার হয়তো বিডিএস, নার্সিং, এছাড়া মনে করেন পোস্ট গ্রাজুয়েট বিভিন্ন ধরনের প্রায় অনেক ধরনের প্রায় 50 ধরনের বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা আছে যে চিকিৎসক তৈরি হচ্ছেন। এটার সঙ্গেও কম না, 1000-10 তো এগুলো আসলে রেজিস্ট্রি করাটা তো রেজিস্ট্রি একটা মানে শুধু পাশ করলাম, একটা নাম্বার যোগ হলো, একটা রেজিস্ট্রেশন নাম্বার পেলাম, তা না। যে ধরুন প্রথম যে চিকিৎসক পাশ করছেন উনি পাশ করলেই কিন্তু রেজিস্ট্রেশন পাচ্ছেন না। পাশ করার পরে তাকে একটা বাস্তব প্রশিক্ষণ নিতে হয় কিন্তু 1 বছরের ইন্টার্নশিপ যেটা আছে। এবং ইন্টার্নশিপ মানে প্রশিক্ষণ মানে শুধু যাওয়া আসা নয়, কিন্তু ওইখানে একটা ছকের মধ্যে লগ বই আছে। ওই লগ বই যেখানে যেখানে উনি ইন্টার্নশিপ করছেন ওখানে যার তত্ত্বাবধানে উনি প্রশিক্ষণ নিচ্ছেন তাকে দেখভাল করে সই দিতে হয়। সই দেওয়ার পরে তারপরে হাসপাতালের পরিচালক এবং ওই ইনস্টিটিউটের অন্যান্য বিশেষজ্ঞ যারা সুপারভাইজার আছেন তারা সই করার পরেই সার্টিফিকেটটা হয়। রুগী দেখা মানে হচ্ছে আমাদের সাথে সমাজের একটা কন্ট্রাক্ট হয়েছে, কিন্তু এটা লিখিত কন্ট্রাক্ট নয়, কিন্তু অলিখিত একটা কন্ট্রাক্ট আছে। এই অলিখিত কন্ট্রাক্টের মধ্যেই আমরা নীতিগতভাবে নৈতিকভাবে গুণগত সেবা দেওয়ার জন্য এটা নৈতিকভাবে আমরা অঙ্গীকারবদ্ধ। তো তার অংশ হিসেবে যদি এরকম
পদ্ধতি তৈরি হয় সেটা ভালো। এটা কোনো চিকিৎসক আপত্তি করবে স্যার বলে আমি আমি মনে একেবারে করি না। সংক্ষেপে 1 মিনিটে আপনার কাছে জানতে চাই যে আপনি মহাপরিচালক ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের, এত বছর পরে বাংলাদেশের বয়স এখন 53 বছর হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থার গুণগত পরিবর্তন কি আসলে হলো না এখনো আমরা আশঙ্কার মধ্যেই থেকে গেলাম আসলে, যা বা আরও কত পরিবর্তন আসলে দরকার, মানে আমরা কেন সন্তুষ্ট হতে পারছি না এখনো? একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা আসলে কি ধরনের হবে জি ওইটার মূল চালিকা শক্তি হচ্ছে জনগণ। জি যে দেশের জনগণ যেই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা চান ওই দেশে ওই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা তৈরি আমরা হয়। কি ভালো স্বাস্থ্য ব্যবস্থা চাইতে পারিনি স্যার তার মানে? আমরা মানে এটা তো সমন্বিতভাবে চাইতে হবে। জি আমাদের জনগণ বলতে আমি আপনি সবাই মিলে জি আমরা এই ধরনের, আমরা তো সর্বজনীন স্বাস্থ্য সেবার কথা বলছি। আমরা সর্বজনীন স্বাস্থ্য সেবার মধ্যে যারা স্বাস্থ্য সেবা দেবেন ওরা তো স্বাস্থ্যকর্মী, হেলথ কেয়ার প্রফেশনালস, একটা দল, একটা টিম, চিকিৎসক তার টিম লিডার। তো আমরা তো সমন্বিত স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা তো ওই ব্যবস্থাই তৈরি করি না এখনো। তো এই ধরনের সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করার জন্য আমাদের অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে, যেটা আমরা অনেক দূর যেতে পারিনি এখনো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পৃথিবীর স্বনামধন্য একজন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক জাভেদ আকরাম, প্রেসিডেন্ট পাকিস্তান সোসাইটি অফ ইন্টারনাল মেডিসিন, একই সঙ্গে স্যার ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার দ্য রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অফ লন্ডন। ওয়েলকাম টু আওয়ার বাংলাদেশ and to our show. Thank you. I know this is the first time in Bangladesh. What is your opinion or viewpoint about the BSMCon 2025? Thank you so much for the opportunity. I think it's first time, but not the last time, inshallah. Because what I've seen in Bangladesh, it seems to be a second home for me. True. The social and cultural and religious background we share. True. And we are both large populations, overcrowded, and we will be larger than now, whatever we are producing, both of us producing more children than any other country. The only thing is, I think we should invest in research, both Pakistan Society of Internal Medicine and Bangladesh Society of Medicine, and we should have collaborative study leading to collaborative guidelines. True. Because we are biologically also the same. We are both slow acetylators. Different drugs behave differently in different populations. But Bangladesh, Pakistani, hardly any different. So we can write the guidelines. We have written the guidelines for Pakistan. They can be used by Bangladesh Society of Medicine. So the patient is the ultimate beneficiary. Because the treatment today, anywhere in the world, is evidence-based treatment. If I write a drug, I'm answerable to my patients and the families why I have written this and not this. The evidence comes from good research, and then it is converted into guidelines, irrespective of pocket, nationality, caste, creed. We have to have evidence-based guidelines. The best treatment for pneumonia, best treatment for heart attack or stroke. So whatever treatment must be guideline-based. It should not be left on the knee-jerk operation by the physicians. So, and then will be clinical audit, that how many physicians are implementing these guidelines. Sure. And ultimately, the healthcare delivery will improve because you will bring in the accountability and clinical audit. And that can only be done once you have guidelines and you train people on guidelines and then implement them for the betterment of the patients. So that is extremely important for learning from each other. True. We are all Muslims, most of us, alhamdulillah. And Quran, long time before, our religion told us that look towards the east, not the west, for learning each other. So True. that Thank is why we were told to go to China even for knowledge. True. So we are exactly doing this. European, American, they are very different population. And they have loads of budget. We have budget constraint. So our treatment, we cannot afford to lose money, waste money.
So it has to be evidence-based and the best possible economical treatment to be implemented. And that is what we'll do. And I am very glad that all the leadership of Bangladesh Society of Medicine, Professor Munir, Professor Shabdul, they are very, very keen with this idea, and they will be invited to our conference. We need to collaborate a lot. Unfortunately, we haven't been collaborating at all because of the political, social circumstances here in Bangladesh. And now, alhamdulillah, we are over it. So we have to really get close to each other. The doctors from Bangladesh should travel to Pakistan, and we can also develop common curriculum. I just met the Bangladesh Medical University Vice Chancellor, Pro Vice Chancellor, and we will be starting the new courses like in medical journalism, like in research, like in leadership. So they have agreed. So the two universities, I have been Vice Chancellor of many universities in Pakistan. So I will try to bring the universities together and have student exchange program and faculty exchange program. Oh, fine. So we can broaden our knowledge, and as I said, ultimately our patients will get the best treatments. Sir, I want to know that as a international renowned physician, in your lecture, what is getting the Bangladeshi doctors in this conference? Actually, you know, the lecture is one thing, but the reaction to the lecture is the main thing. How much they are learning and how keen they become. Believe me, yesterday I talked about a medical miracle, and I think half of the hall followed me and wanted the presentation. They wanted how I did it, because I also represent Society of Rare Diseases, which is a neglected disease altogether here and even in Pakistan. Rare disease rarely get treatment, and because nobody is interested. So we become parents of those diseases as professionals. And yesterday my talk was all about this, and there was overwhelming, I think much more than I expected. There is a lot of hunger, appetite for knowledge here. Another question, Bangladeshi doctors train to go to India for learning. There are couple of years I want to we are watching, but is there any option is being opened? The Bangladeshi doctors, they are going to Pakistan for their learning. I told the Vice Chancellor and Pro Vice Chancellor Abdul Kalam Azad, doctor, I told them that we should have student exchange program at undergraduate level, and we will facilitate that. So they know our culture, they learn from us, and our students learn from the legends over here. So that will bring both countries closer together, and you know that ultimately benefit will be to the patient and to both countries, the economy. True. So Bangladesh, fortunately, is much ahead of Pakistan in pharmaceutical manufacturing. True. You have a lot of 98% drug we are producing. Yeah, and also you are into biotechnology. We are not yet into biotechnology. So maybe we will learn from you, or your company can open a plant there, because there is a big country. We need biotechnology drugs which we import from US, UK, and they are very, very expensive. So why not we have student exchange and faculty exchange programs, where faculty will teach both sides. If there any option for getting treatment in Pakistan, it will be a cost-effective way, what you think? We have transplant centers for kidney and liver. We are the one of the number one centers in the world. We are very poor in liver transplant. Yeah, we do loads of liver transplant. I, as a minister, started PKLI, Punjab Kidney and Liver Institute, and that has done 5,000 plus transplants with a mortality of less than 2%. 5,000 yeah, plus. And we are very, very cost effective. And for Bangladesh, we will not be interested in business, we will be interested in service. I am available. Anybody wants to come for liver transplant. The only thing is, our law forbids us to do a transplant with unrelated donor. So liver transplant, you don't need your son to give whole liver. It's only a very small piece, and there is no implications on it.
that whatever piece he gives, he gets it back within a couple of weeks. So definitely, and renal transplant and many other transplants like corneal transplants, like also, we are working on many other transplants, bone marrow transplants. So whatever is weaker area here, we can fulfill it. Right now, the biggest problem, the biggest hurdle is no direct flight from Pakistan to Bangladesh and no flight from. So our leaders, political leaders. But your side visa has been free. Visa is on arrival, no problem for Bangladesh, no problem. And similarly we get visa very easily. But Bangladeshi government is planning to open a direct flight Karachi to Bangladesh. And I'm sure Pakistan government is also trying to, because our Prime Minister is talking to Dr. Yunus regularly, and they have both agreed to have it, because then we come through, Middle East, like Doha. It took me, like 19 hours to come here. If there was a direct flight, it will be 3 hours only. 3 hours. So that will facilitate. Thank you, and again, welcome to join with us. Thank you so much. আরোগ্য নিকেতনের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও একজন অধ্যাপক মোহাম্মদ বেলালুল ইসলাম, প্রফেসর অফ মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ। একই সঙ্গে স্যার লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি এই কনফারেন্স বা কংগ্রেসের বাইরে একটি বিষয় জানতে চাই যে মেডিসিন বিশেষজ্ঞ যাদেরকে আমরা আসলে বলছি, আবার হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ হবার পরে তিনি মেডিসিনের ওপরে এমডি বা এফসিপিএস করবার পরে ট্র্যাকটা চেঞ্জ করছেন। আবার কেউ কেউ আছেন যে মেডিসিনের এফসিপিএস না করে হয়তো ডিসিপ্লিনটা খুব আগে চেঞ্জ করে ফেলছেন আর কি। যারা মেডিসিনের ওপর ডিগ্রি নিয়ে তারপরে চেঞ্জ করছেন আর যারা আগে চেঞ্জ করে ফেলছেন, এই দুজনের মধ্যে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে গুণগত পার্থক্যটা কত বেশি আপনার মনে হয়? আপনাকে অনেক ধন্যবাদ এই প্রশ্নের জন্য। এই প্রশ্নটা হচ্ছে $1 মিলিয়ন প্রশ্ন আমাদের দেশের জন্য। আমাদের দেশে যেমন যখন এই ডিবেটেশনের শুরু হয়, আমাদের দেশে কিন্তু প্রথম শুধু ডিগ্রি ছিল এফসিপিএস, আচ্ছা, তারপরে দেন এমডি এমএস এগুলো পরে আসলো। তখন আমরা যখন শুরু করলাম তখন একজনের অপশন ছিল দুইটা, এফসিপিএসও করতে পারবে, এমডিও করতে পারবে। সময়ের সাথে সাথে পরে এটা ক্যাটাগরাইজড হয়ে গেল যে কেউ শুধু এফসিপিএস করবে অথবা এমডি করবে। এখন ইনিশিয়ালি যখন এমডি করা শুরু হয় তখন এরকম সুযোগ ছিল এফসিপিএস করার পরে সে সুপার স্পেশালিস্ট হওয়ার জন্য এমডি যাবে, কিন্তু পরবর্তী দেখা গেল যে এটা শিথিল করা হলো, কেউ চাইলে ইন্ডিভিজুয়াল এমডি করা যায়। এমডিতে যেটা হয়, এমডি সেকেন্ড পার্টটা ইকুইভ্যালেন্ট টু মেডিসিন এফসিপিএস করা হয়, কিন্তু বেসিক্যালি ট্রেনিং যদিও সেম হয় কিন্তু পরীক্ষাটা আবার সেম ইনস্টিটিউটে হয় না, সেম এক্সামিনার হয় না, সেটিংটা একটু ডিফারেন্ট হওয়াতে হয়তো এমডির মেডিসিনের ওই ডিগ্রিটার কিন্তু সৈতল্য থাকতে পারে, যে কারণে দেখা যায় যে এফসিপিএস সহ এমডি যারা করে আসছেন তারা হয়তো মোর কম্পিটেন্ট হয়, তারা আইসোলেটেড শুধু এমডি। এটা সর্বক্ষেত্রে হয়তো না, কিছু কিছু ক্ষেত্রে। এবং একইভাবে যেমন ট্রেনিং এমডি করার জন্য যেই ট্রেনিং এফসিপিএস করার জন্য ট্রেনিং কিন্তু প্রায় সেমই ছিল আগে, কিন্তু তারপরেও দেখা যায় যে টেনিউর অফ লার্নিং এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। এই সব কিছু থাপে আমার কাছে যেটা মনে হয়, আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, আমাদের মেধা নিয়ে কিন্তু আমরা প্রশ্ন করি না। মেধা নিয়ে আমার মনে হয় না মেধা নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে। আমাদের প্রশ্নটা, আমার কাছে প্রশ্ন মনে হচ্ছে আমাদের মানবিকতা নিয়ে আমাদের প্রশ্ন আসে। আমরা মানবিকতা কোনো মানবিকতা আসলে স্বপ্রণোদিত হয়ে যতটুকু হয়, আপনি রাস্তায় দাঁড়াবেন কি দাঁড়াবেন না সিগন্যাল দেখে, এটি রাষ্ট্র যখন একটা প্যারামিটার ঠিক করে তখন কিন্তু আমরা সবাই বাধ্য হই। স্বপ্রণোদিত হয়ে কিন্তু সবসময় আমরা মানবিক হই না, কিন্তু মানবিকতাও একটা অনেক নিয়ম কানুনের দ্বারা আসলে সীমাবদ্ধ। তো সেই জায়গাতে আমি বলছি যে এটা রাষ্ট্র ওই ক্রাইটেরিয়াটা সেট করলেই বরং রোগীদের জন্য বেশি ভালো হতো কিনা। মানবিকতাটা কিন্তু কোনো ট্যাবলেট ক্যাপসুল না, আপনি মানবিক হবেন কিনা। মানবিকতাটা শুরু হবে কিন্তু ফ্যামিলি থেকে, একদম রুট লেভেল থেকে। আপনি আপনার ফ্যামিলিতে আপনি মানবিক কিনা, আপনি আপনার কাজের মেয়ের সাথে। রাষ্ট্র তো চাই যে একজন চিকিৎসক রোগীর সাথে আলোচনায়, কথায়, সেবা দানে মানবিক হোক, এটা রাষ্ট্র কিন্তু চাই। কিন্তু সেটি কিন্তু আমি যদি পরিবারে না পাই, আমি পরিবার থেকে হয়তো মানবিকতা পেলাম না, কিন্তু রাষ্ট্র কিন্তু আমার কাছে মানবিকতা ওই রোগীর জন্য চাই। কিন্তু
কিন্তু আপনি আশা করতে পারেন না। আশা করতে পারি না। আশা করতে পারেন না। আশা আপনি যদি করতে পারি না। মানবিক গুণাবলী নিয়ে আপনি ব্রন অ্যান্ড বট আপ জি, না হন, সেটা আপনি হবে হঠাৎ না। করে গিয়ে কোনো হবে না। জায়গায় গিয়ে মানবিক হতে পারবেন না। হবে না। আপনি একটা খারাপ রোগী দেখলেন, রোগী দেখার পর রোগী ট্রিট করলেন, ট্রিট করার সময় যদি আপনি কল্পনা করেন ওই রোগীটা আমার মা, দেন আপনার চিত্রটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। আপনি যখন এটাকে একটা অবজেক্ট মনে করেন তখন কিন্তু আর আপনার কিন্তু আমি যদি কোনোভাবে যোগ্য না হতে পারি, সেখানে আমি মানবিক হয়ে খুব বেশি লাভ নাই। না, এইটা ইম্পর্টেন্ট কথা। যোগ্য আমি বলি যে এমবিবিএস পাস করার পর আমাদের যে কারিকুলাম আছে, ওই কারিকুলামে যে কতটুকু এলিমেন্ট দেওয়া আছে ওই সময় ওই রোগীটাকে ম্যানেজ করার জন্য ওইটাই আমার এনাফ, যদি আমি মানবিক হই। ট্রু, তা বটে। কথা বলছেন, একদম আনকনসিয়াস পেশেন্ট আসলো, ওনাকে একটা এই মাউথটা ক্লিয়ার করে দিতে হবে, একটা ক্যাথেটার করে দিতে হবে, ওনার একটা নিউট্রিশনের ব্যবস্থা করতে হবে। এর জন্য খুব বড় সায়েন্টিস্ট হওয়া লাগে না, রাদার একটু মানবিক। কিন্তু এই যে মানবিকতার প্রসঙ্গে আমরা যেহেতু ঢুকেছি, আমাদের এই কনফারেন্সগুলো আসলে নলেজ শেয়ারিংয়ের ক্ষেত্রে যতটা বেশি এমফ্যাসিস দেয়, রোগীর ক্ষেত্রে রোগীর প্রতি মানে এমপ্যাথি বাড়ানোর ক্ষেত্রে সেই আলোচনাগুলো কতটা আসে এখানে? আপনি অনেকগুলি আমি নিজেও চেয়েছিলাম যে আমি এই প্রসঙ্গটাই কথা বলি। আমার অনেক দিন আমি বিভিন্ন মেডিকেল কলেজ, বিভিন্ন জায়গায়, অনেকগুলো মেডিকেল কলেজে আমার কাজ করার অভিজ্ঞতা। এরকম মানে খুব ক্লাসিফাইড ইনস্টিটিউট এবং লো লেভেল ইনস্টিটিউটে। এখানে আমার কাছে মনে হয় না আপনি কোনো সায়েন্টিফিক সেমিনারে কোনো একটা ক্লাস করে এমপ্যাথি শিক্ষা দিবেন, এটা তো না। একটা বাচ্চা যখন গ্রো হতে থাকে তখন সে যদি টেলিভিশনে দেখে একরকম ঘটনা আর ফ্যামিলিতে দেখে একরকম ঘটনা, তাহলে কিন্তু তার সমস্যাটা রয়েই গেল। আপনি হয়তো জানবেন যে জাপান বা অন্যান্য জায়গাগুলোতে ক্লাস 7-8 বছর পর্যন্ত ওদেরকে কোনো নির্দিষ্ট কোনো টপিকস পড়ানো হয় না। ওদেরকে তাদের মানবিকতা, হাউ টু মুভ, হাউ টু রান, হাউ টু টক, হাউ টু বিহেভ, হাউ টু সেভ, এগুলা শেখানো হয়। সুতরাং আপনি একটা অ্যাডাল্টহুড একটা লোককে এসে আপনি হঠাৎ করে মানবিকতা শেখানো যাবে না। তা আমার কাছে যেটা মনে হচ্ছে যে সায়েন্টিফিক সেমিনার এইসব জিনিস তো থাকবে। সিনারিওগুলো কিন্তু আলোচনা হয়, যেমন মনে করেন যে একজন রোগী কত বেশি জেনে এসে আপনাকেও কখনো কখনো বিব্রত করছে, সেই আলোচনাগুলো কিন্তু কনফারেন্সগুলোতে হচ্ছে। আপনি এআই দিয়ে কিভাবে আরেকটু নলেজটাকে কিভাবে একটু দেখে নিতে পারবেন, সেগুলো নিয়েও কিন্তু অনেক আসপেক্টে কিন্তু আলোচনা হচ্ছে। আমি যদি আপনার কাছে জানতে চাই যে এই কংগ্রেস থেকে আপনি কি নিয়ে যাচ্ছেন? আমি যেমন এই কংগ্রেস থেকে আমার অনেকগুলো টপিকস ডিসকাশন হয়েছে। জি, এই কংগ্রেস ডিসকাশনগুলোতে আমি অনেকগুলি জিনিস অবজার্ভ করছি। এখানে ফার্স্ট অবজার্ভ হচ্ছে যে ফ্যাকাল্টিরা কী করতেছেন, আমার ট্রেনাররা কী করতেছেন এবং সিনিয়ররা কী করতেছেন। আমার সিনিয়ররা খুব ভালোভাবে এনজয় করতেছেন যে আমি সিনিয়র আরও ওনার জুনিয়র কলিগরা ওনাদের সাথে আসতেছেন, স্যারের নলেজটা শেয়ার করতেছেন, আমরা আমাদের লাইফে যে কমপ্লিকেশন কিনা ওনাদের সাথে আলাপ করতেছি, এটা আমরা সিনিয়রদের সাথে। জি। আর আমাদের লেভেলের লোকরা যারা, আমরা খেয়াল করতেছি যে সায়েন্স ডেভেলপমেন্টটা কীভাবে হয়েছে এবং আমাদের কলিগরা কীভাবে এটা কোপ করতেছে। আচ্ছা, দেন আমার জুনিয়রদেরকে আমি ফলো করতেছি, আমার জুনিয়ররা এই জিনিসগুলো রিসিভ করতেছে কিনা। সো আমি দিন শেষে আমি কিউমুলেটিভ একটা রেজাল্ট আপনাকে হয়তো বলতে পারবো, কিন্তু এখনও আমি অবজারভেশনের মধ্যে আছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার জুনিয়র কলিগরা ওইভাবে ইনভলভ হচ্ছে না, যেভাবে আমি এক্সপেক্ট করছিলাম যে ওইভাবে ইনভলভ হবে। এটা বয়সের কারণে অনেক সময় হয় আর কি, বয়সের কারণে হয়, কিন্তু মূল অ্যাট্রাকশনটা কিন্তু ওরা মূল অ্যাট্রাকশনটা ওরা কত শিখলো সেটার উপরে তো বাংলাদেশ এগিয়ে যায়, পরবর্তীতে এগিয়ে যাবে। কিন্তু এমন কি আপনার কাছে মনে হয় যে আমরা আসলে যা পাই, যে নলেজটা আসলে নিয়ে যাই, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতা, দুর্বলতার কারণে এই সব কিছু আমরা আসলে ঠিক মতো কাজে লাগাতে পারি না, এমনও হয় কিনা আসলে? না, এখানে ওদের পারসেপশনের ক্ষেত্রে আমার যতটুকু ইয়েতে সেটা হচ্ছে ওরা লেকচার বেসড লার্নিংটাকে এখন আর খুব বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে না। কারণ ওর যে প্রশ্নটা ওর চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে আনসার দিয়ে দিচ্ছে, আনসার যে দিচ্ছে এই ইয়েতে ডিসপ্লে হচ্ছে এখানে। সো ওর কাছে এটা অ্যাট্রাক্ট করে না। সুতরাং আমাদের পরবর্তী সময়ে এই সায়েন্টিফিক সেমিনারগুলো কতটুকু ইফেক্টিভ হবে, মানে এত রোবাস্ট করাতে কতটুকু হবে, এটাও আমাদের একটা বিষয়। আর একটা বিষয় এখানে হচ্ছে মাল্টিপল সিম্পোজিয়াম, স্মল ফিডিং, মাল্টিপল স্মল। তো এটা অনেকগুলো ডাইভার্সিটি এখানে এটা এর মধ্যে ও কতটুকু করতে পারতেছে। পৃথিবী এখন এই যে চেঞ্জ যে হচ্ছে, পৃথিবী কি এই জায়গাতে আছে নাকি তারা আরো অন্যভাবে ডিজাইন করছে? আরো অন্যভাবে ডিজাইন কিভাবে করছে? ডিজাইনটা হচ্ছে যেমন মনে করেন আপনি সিঙ্গেল টপিক কনফারেন্স বলে একটা টপিকস নিয়ে ডিসকাশন হবে, একদিন ব্যাপী হলো, আপনি একটা টপিক্সের ইনস এন্ড আউট সব জানলো, দেন দেখবেন অনেক বেশি ফ্রুটফুল। এখানে অনেক বিষয় আলোচনা হওয়ার কারণে সে আসলে কোনোটাতেই ভালো মতো বুঝতে পারছে না। আমার সাজেশন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।
এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার শাহ হাবিবুর রহমান, প্রফেসর অব মেডিসিন, ল্যাবেডি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা বাংলাদেশে যখন কোভিডের ঘটনা ঘটে বা ডেঙ্গুর ঘটনা ঘটে, তখন রোগীর অনেক সংখ্যায় রোগীরা আসলে বাড়তে থাকে, তখন আমরা দেখি যে প্রচুর রোগী আসলে সরকারি হাসপাতালে যাচ্ছে, যেখানে ডাক্তারদেরকে খুব ভালো মতো আসলে পাচ্ছে না আর কি, খুব ওভার স্যাচুরেটেড থাকে। আবার দেখা যাচ্ছে যে ওই সময় আবার বেসরকারি হাসপাতালে মানুষ যাচ্ছে, খুব ভালো ট্রিটমেন্ট পাচ্ছে আর কি। কিন্তু আমরা মৃত্যুর হারের দিক থেকে আবার দেখতে পাই যে অনেক সময় একটা সাধারণ রোগীও বেসরকারি হাসপাতালে হয়তো প্রাণহানির শিকার হচ্ছে আর কি। মানে এই ডিফারেন্সগুলো কেন হয়, আপনার কোনো অবজারভেশন আছে কিনা এই বিষয়ে? প্রথম বক্তব্য হচ্ছে যে বেসরকারি হসপিটালে আমরা যখন চেম্বার প্র্যাকটিস করি অথবা বেসরকারি হসপিটালে যে রোগীগুলো ভর্তি হয়, নাম্বার অফ পেশেন্ট ইজ ভেরি লিমিটেড। যেমন আমার লেভেল হসপিটালের সিট মাত্র 200। জি, সবসময় সব সিট ফিল আপ থাকে না, বাট ডেঙ্গু সিজনে সব সিট ফিল আপ থাকে। বাট ইভেন ইট ইজ 200 সব পেশেন্ট মিলিয়ে, ডেঙ্গু অ্যান্ড নন ডেঙ্গু বা কোভিড আর নন কোভিড। বাট ইন ঢাকা মেডিকেল কলেজ আর অন্য যে সমস্ত সরকারি হসপিটালগুলো আছে, এখানে আমি যখন ঢাকা মেডিকেলে একসময় কাজ করতাম, আমি মেডিসিন আউটডোরে বলে আরপি বলে, রেসিডেন্ট ফিজিশিয়ান। আমার এক মেডিসিন আউটডোরে রুগী আসতো 700-800 বটে। এখন ওখানে আমাদের ওখানে ডাক্তার ছিলেন 7 জন, আমি সহ 8 জন। আমি ছিলাম মেডিসিন আউটডোরে 700-800 জনের জন্য এত রুগী একজন মানুষের পক্ষে আসলেই মানবিকভাবে হিউম্যানলি, মানে আমরা যুদ্ধ সভার কাছে প্রত্যাশা করি যে আমরা প্রত্যেকে সমান সেবা দিব, কিন্তু এটা নীতি বাস্তবতা সম্ভব হয়ে ওঠে না। এবং এটা বাস্তবতা যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আছে বলে আমি বিশ্বাস করি যে ডেঙ্গুতে বা অন্য যে কোনো মহামারীতে যে রোগী মৃত্যুর আমরা ঘটনাগুলো দেখি, আমরা চাই না কোনো মৃত্যু হোক বা সংখ্যাগুলো অনেক কম। আমরা একটা এরকম একটা কথা আসে, আমরা যারা একটু বাইরের মানুষ আর কি, রোগী এবং চিকিৎসকের বাইরে, যে তারা অনেক বেশি রোগী ডিল করবার কারণে তারা বেশি এফিশিয়েন্ট হচ্ছেন, যেটি শুধুমাত্র বেসরকারিতে যারা চিকিৎসা দিচ্ছেন, যাদের সরকারি ওরিয়েন্টেশন নাই। প্রশ্ন, আমি যেমন সরকারি চাকরির পর আমি একটি বেসরকারি মেডিসিনের আপনি দুটোই জানেন, দুই সিনারিও দেখছেন। যেমন আমার যে মেডিকেল কলেজ আছে ছিল, যেটা আমি পড়াতাম, ওখানে আপনার হসপিটালে রোগী থাকতো 150টা। এটা বাস্তবতা, কারণ যখন রোগীর নাম্বার কম থাকবে তখন কিন্তু আপনার রোগীর দরজাও আসলে সেভাবে প্রস্ফুটিত হচ্ছে না, হয়তো হবে না। কারণ আপনি আমাদের মেডিকেল একটা হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, আমি যে বই পড়ে যে জ্ঞান অর্জন করছি সেটা আপনি কিছুটা পারবো। বাট আমরা ইন্টার্নশিপ কেন করি? একটা ছেলেকে তৈরি করার জন্য কিন্তু দ্য মোস্ট ভাইটাল টাইম হচ্ছে ইন্টার্নশিপ পিরিয়ড, সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশ্যই দেখা। আমি আমার ছাত্রকে প্রায় বলতাম যে অলওয়েজ লুক এট দ্য পেশেন্ট। আমি এমনও বলি আমার লেকচারে যে হোয়েন ইউ ক্যান গো ফর সাম প্রোগ্রাম, দাওয়াতে যাই, আমি বলি ওইখানেও তোমার চোখ থাকবে ডাক্তারের চোখ। অলওয়েজ ইউ সার্চ ফর সাম ডিজিজ, যেন আমি ব্লাইন্ড, একজন ডাক্তার অলওয়েজ ক্লিনিশিয়ান হোয়ার এভার হি ইজ। সো এইটা আসলে বেসিক্যালি ঢাকা মেডিকেলে সম্ভব, কারণ ঢাকা মেডিকেল হাঁটতে গেলে অনেক রোগী। আমি এখন জানতে চাই, কিন্তু রোগী হিসেবে একটি রাষ্ট্রের কাছে সরকারি বেসরকারি যে কোনোভাবে তার প্রত্যাশাটা কিন্তু সমান, যে আমি যেখানে যাই না কেন, কিন্তু বেসরকারিতে বরং মানুষ কখন যাচ্ছে, যখন তার ফিনান্সিয়াল ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে তখন যাচ্ছে, সে আরও বেটার ট্রিটমেন্টের কথা চিন্তা করছে, একটু আরামের ট্রিটমেন্টের কথা চিন্তা করছে, কিন্তু ট্রিটমেন্টটা যেন ইউনিফাইড হয়। মানে সেই জায়গাতে আসলে রাষ্ট্র কি করতে পারে? আমি এবার আমার একটা অভিজ্ঞতা বলি আপনাকে। আমি জাস্ট আমার ছেলেটা বাইরে পড়াশোনা করি, ওখানে নাম্বার পেশেন্টের নাম্বার, ডাক্তারের রেশিও, নার্সের রেশিও আমি যদি করি, আমি স্বীকার করবো যে আমাদের ডাক্তাররা যে সার্ভিস দিচ্ছেন অবশ্যই এটা উন্নত বিশ্বের সাথে তুলনা করার স্কোপই নেই। অবশ্যই না। যেমন এক সিডনিতে জনসংখ্যা হচ্ছে আপনার 23 মিলিয়ন, আমার ঢাকা শহরে তো প্রবণ তার চেয়ে বেশি, মিরপুরে তো অনেক জনসংখ্যা অনেক বেশি। বাস্তবে আমরা তখন চাইবো, প্রত্যাশা করবো, কিন্তু এই প্রত্যাশা আমরা চেষ্টা করে পূরণ করার জন্য, এবং আমাদের বাংলাদেশ সোসাইটি মেডিসিন আমার যে নতুন কমিটি আমাদের হলো, আমরা চাচ্ছি এই কাজগুলোকে আরও মানে পুঙ্খানুপুঙ্খভাবে কাজগুলোকে করা যায়, সেই চেষ্টা করা। কিন্তু আবার বলছি, যখন আপনার এমন হয়ে যায়, ধরেন আমি যখন ঢাকা মেডিকেল ছিলাম, ঢাকা মেডিকেলে একজন প্রফেসরের আন্ডার রোগী থাকবে ধরেন বিছানা 40টা, মহিলা 40টা, পুরুষ 40টা, 80টা রোগী। তাকে যখন 300 রোগী দেখতে হয়, এটা কিন্তু হিউম্যানলি সম্ভব হয় না, উনি সব রোগীকে সম্ভব হয়। সেই জায়গাতে রাষ্ট্রের ইন্টারভেনশন প্রয়োজন, যে আরও কত পদায়ন করা যাবে, বা আরও আমি মনে করি যে ঢাকা শহরে মিনিমাম 4টা থেকে 5টা ঢাকা মেডিকেল কলেজের মতো হসপিটাল হওয়া উচিত কমপক্ষে। একটা মিরপুরে, একটা উত্তরায়, বিশেষ করে তো বিভাগীয় অঞ্চলগুলোতে আরো বেশি দরকার। আমরা বলছি টার্সিয়ারি লেভেল, ওগুলো তো আমাদের সেকেন্ডারি লেভেল। আমি বলছি টার্সিয়ারি লেভেল যেগুলো আমরা যদি বলি যে ঢাকা মেডিকেল টার্সিয়ারি একটা সুপার, নাহলে একটা স্পেশালাইজড হসপিটাল, এই ধরনের স্পেশালাইজড হসপিটাল ঢাকা শহরে 4-5টা হওয়া উচিত। হচ্ছে যেমন মুখ দেখতে হয়েছে। দুঃখ হচ্ছে যে মানুষ
মনে করি ঢাকা মেডিকেল হচ্ছে ঢাকা মেডিকেল, দেখা গেল যে মুগদাতে তো সিট খালি পড়ে আছে, সবাই ঢাকা মেডিকেল ভিড় করছে, এইটা একটা কারণ। এখন আর কোথাও ফাঁকা পড়ে আর থাকছে না আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও একজন অধ্যাপক, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নূরে আলম খান, প্রফেসর অব মেডিসিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে জানতে চাই যে একজন অধ্যাপক হয়েও মানে এই যে কনফারেন্স সারা বাংলাদেশের মেডিসিন প্লাস অ্যালাইড অনেকগুলো সাবজেক্টের বিশেষজ্ঞ যারা তারা এখানে যুক্ত হচ্ছেন, মানে এটি আরও কত নতুন তথ্য বা নতুন তথ্যের পৃথিবীর নতুন তথ্যের সঙ্গে আপনাদেরকে সংযুক্ত করে? আপনি যথার্থই বলেছেন, এটা একটা বৈজ্ঞানিক সম্মেলন। এই 24তম বৈজ্ঞানিক সম্মেলন হচ্ছে, এই সম্মেলনগুলো আরম্ভ হয়েছিল 1998-99 সাল থেকে। জি। তো এই সম্মেলনগুলোর প্রথম যে উদ্দেশ্যটা আমাদের থাকে সেটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে সেবা এবং শিক্ষা দুটা উইংস আছে, এই উইংসগুলোকে আধুনিকায়ন করা এবং বিশ্বমানের আমরা হতে পারলাম কিনা তাদের সাথে যে যোগাযোগটা একটা সেতুবন্ধন তৈরি করা। জি। তো এই বর্তমান যে সম্মেলনটা হচ্ছে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়ে হয়েছে এবং এই সম্মেলনটা মানে যারা অংশগ্রহণ করেছেন দেশের এবং বিদেশের, দেশের প্রান্তিক লেভেল থেকে প্রাইমারি লেভেল থেকে টার্সিয়ারি লেভেল পর্যন্ত যারা আছেন তারা সংযুক্ত হয়েছেন এবং স্পেশালি আমাদের বাইরের বিশ্ব থেকে যারা এসছেন 10টা দেশ থেকে আমাদের এখানে যারা বিশেষ করে এসছেন, তাদের যে নতুন নতুন যে দিক নির্দেশনা এবং তারা যেটা রিসার্চে পেয়েছেন, আমাদের দেশে আমরা যা রিসার্চ করে যেটা আমরা পেয়েছি, এই যে একটা সমন্বয় এবং তাদের সাথে যে একটা কোঅর্ডিনেশন, এক্সচেঞ্জ অফ ভিউজ অ্যান্ড আইডিয়াস, এটা আমাদের দেশের স্পেশালি সেবা এবং শিক্ষা স্বাস্থ্যের দুটো উইংসকেই সমৃদ্ধ করবে। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই যে আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের যে রাজনীতির বাতাস আমরা দূষিত বলি বা বিশুদ্ধ যেভাবে বলি না কেন, এটা সবগুলো জায়গাকে আসলে এফেক্ট করেছে। আমরা বলি যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে চাই না বা আমরা হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোতে চাই না, কিন্তু এটি আসলে অবধারিত। এটির কারণে যতগুলো আসর এর আগে হয়েছে, এটা তো 24তম, মানে এখানে যে কে আসবে কে আসবে না, কাকে ডাকা হবে কি হবে না, এটিতে আসলে আমাদের দেশ পিছিয়ে যায় কিনা আপনার কি মনে হয়? আপনি যথার্থই বলেছেন। আসলে আমাদের এক মানুষ হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা মানবাধিকার দেখা, সেটা ধর্ম, বর্ণ, জাতি, রাজনৈতিক পরিচয় এগুলো বিবেচনার বিষয় না। এবং আমাদের মেডিকেল সায়েন্সের যে কনসেপ্টটা আমরা যখন ওথ নেই সেখানে লেখা থাকে এখানে রাজনৈতিক পরিচয়, ধর্ম, বর্ণ কোনো কিছু দেখা যাবে না। মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে এবং সেখানে যা যা করে সেটা আমাদের করতে, সেটা আমাদের হওয়া উচিত। সেই ওথের সাথে তো আমরা থাকি না আসলে। তারপরেও অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে এটা সবসময় অবধারিত থাকে না এবং রাজনীতি আপনার জীবনের বাইরেও না। অনেক সময় দেখা যায় রাজনৈতিক উত্থান পতনের যে ব্যাপারটা থাকে এখানে অনেক সময় এগুলো তৈরি হয় বটে, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে, চিকিৎসক হিসেবে আমাদের এটার ঊর্ধ্বে উঠে আমাদেরকে দেশ ও জাতির সেবায় সমন্বিতভাবে সবার চিকিৎসা সেবা নিশ্চিত আমাদের প্রধান উদ্দেশ্য। আমি শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে গবেষণার যে বিষয়টি সেটি আমাদের এখানে বেশ অবহেলিত। কারা গবেষণা করবেন, কে কোন সাবজেক্টে, সেটিও অনেক সময় রাজনীতির মাধ্যমে নির্ধারণ হয়েছে এক সময়, কিন্তু গবেষণা বা বিজ্ঞান মনস্কতা তৈরি করবার ক্ষেত্রে চিকিৎসকদের আরও কত জোরালো ভূমিকা থাকা উচিত বা এগুলোর ক্ষেত্রে আসলে এই কনফারেন্সগুলো কি সেই ধরনের বার্তা দেয় কিনা? জি, দেখুন আপনি যথার্থই বলেছেন। আসলে গবেষণা ছাড়া ডেভেলপমেন্টের কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, গবেষণা কোনো নিয়ম ধারার ভেতর রাখা ঠিক না, ঠিক হবেও না, সবার জন্য উন্মুক্ত রাখা উচিত এবং উন্মুক্ত রাখলে গবেষণাটা তার আসল যে রূপ প্রকাশ পায় এবং আসল যে তথ্যটা বেরিয়ে আসবে সেই তথ্যের প্রেক্ষাপটে আমাদের নিজেদের আমরা আপডেট করতে পারবো, পলিসি মেকারের জন্য আমরা রেকমেন্ডেশন দিতে পারবো। এটা হওয়া যায়। আবার আপনি দেখবেন আমাদের এই যে 24তম যে সম্মেলনটা হয়ে গেল, এখানে অনেক রিসার্চ পেপার, আমাদের একটা নতুন যে একটা ভিউজ অ্যান্ড আইডিয়াস, অনেকগুলো রিসার্চ পেপার এখানে অরিজিনাল রিসার্চ যেগুলো আমাদের দেশের এবং বিদেশের এখানে কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং এর প্রেক্ষাপটে অনেক এসেছে। যেমন পাকিস্তানে একজন ভদ্রলোক এসেছিলেন, তিনি যে কিন্তু রেয়ার কতগুলো ডিজিজ তাদের পার্সপেক্টিভ কতগুলো জাভেদ আকরাম, যে এই যে একটা নতুন আইডিয়াস আমাদের দেশের আমাদের ছেলেরা, ইয়ং ছেলেরা যারা রিসার্চ করেছে তারা কিন্তু খুব ভালো ভালো পেপার প্রেজেন্ট করেছে, পোস্টার পেপার প্রেজেন্ট করেছে। আমাদের এখানে স্কিল ল্যাব তাদের ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু একটা আসছে। তো এই যে রিসার্চের ভেতর থেকে আমাদের যেটা বেরিয়ে আসছে এটাই তো আমাদের ভবিষ্যতের দিক নির্দেশনা দেবে। আমরা কোথায় কোন দিকে যাব, ডেভেলপমেন্ট কীভাবে করব, পলিসি রেকমেন্ডেশন আমরা কীভাবে জানাবো এবং গভর্নমেন্ট কীভাবে সহায়তা করবো, এটা কিন্তু রিসার্চের মাধ্যমে আমাদের নিয়ে আসতে হবে। আমরা বানানো কোনো কথা বলে চলবে না, রিসার্চে প্রুভ করে করতে হবে। সুতরাং গবেষণার কোনো বিকল্প নেই। একসময় হয়তো ছিল, কিন্তু আমরা আশাবাদী ইনশাল্লাহ ভবিষ্যতে এটা
দিক উন্মোচন হবে বৈষম্যমুক্ত যেন থাকে ইনশাআল্লাহ হওয়ার সম্ভাবনা বেশি, এবং এটা আমরা চাই এটাই হোক, এটাই হওয়া উচিত সবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গণমাধ্যম বা সাধারণ আলোচনায় সাধারণ মানুষের মুখে আমরা চিকিৎসকদের ব্যাপারে একটা নেতিবাচক মন্তব্য সবসময় শুনে থাকি, কিন্তু এই রোগীরা জানেনও না যে এই চিকিৎসকরা আন্তর্জাতিক দেশে এবং দেশের বাইরের কনফারেন্সগুলোতে নিজেদেরকে তৈরি করবার ক্ষেত্রে সবথেকে আপডেটেড নলেজ জানবার ক্ষেত্রে কত বেশি কষ্ট করে থাকেন। তবুও এই নলেজ পাওয়ার পরেও যদি দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন না হয়, তাহলে আসলে এই জ্ঞানগুলো রোগীদের কল্যাণে সর্বাত্মকভাবে কাজে লাগানো যায় না। তো আমরা চাইবো যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে এই 24 পরবর্তী বাংলাদেশে আমরা যেমন বৈষম্যমুক্ত বাংলাদেশের কথা বলছি, এখানে অন্যান্য সংস্কার যেভাবে হচ্ছে স্বাস্থ্যের সংস্কারও একই গতিতে হওয়া প্রয়োজন, তবে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা সফলভাবে সম্পন্ন হবে। তো এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।